নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একটা কথা আছে যে কুপুত্র থেকে পুত্র না থাকা ভালো। যদি কারোর কুপুত্র থাকে, সেই পুত্র থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আর একটা কথা আছে, যেটা হচ্ছে বিশেষ করে গুরুজনদের ক্ষেত্রে বা বিভিন্ন মানুষের ক্ষেত্রে খুব দারুণ প্রযোজ্য। সেটা হচ্ছে কি, যে যিনি কুবুদ্ধি দেন তাকে সবসময় ত্যাগ করা উচিত। শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষই মানুষের কাজে লাগে। কুবুদ্ধি যিনি দিচ্ছেন, দেখবেন বিভিন্ন বাড়িতে শাশুড়ি বউয়ের যে ঝামেলা হয়, তার মধ্যে কুবুদ্ধিটাই কিন্তু বেশিভাবে প্রযোজ্য। তো এইখানে আমরা যেটা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যিনি পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ, তিনি একজন পিতার বয়সী। তিনি বিধানসভায় যারা আছেন তারা সবাই তার সন্তানের মতো, সন্তানের ন্যায়। তাদেরকে উচিত কি তার সুবুদ্ধি দেওয়া, কিন্তু তার পরিবর্তে তিনি কি করছেন, তিনি কুবুদ্ধি দিচ্ছেন। সেই জন্য আমরা একটা কথা বলে থাকি যে যিনি সুবুদ্ধি দিতে পারেন না, তার সঙ্গ না থাকাই ভালো, সেই সঙ্গ না করাই ভালো। যিনি কুবুদ্ধি দেন তার সঙ্গ না করাই ভালো, যিনি সুবুদ্ধি দেন তার সঙ্গ করা উচিত সব সময়। কিন্তু আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি এমন একটা পরিবেশের সাথে মেশেন, এমন একটা কালচারের সাথে মেশেন, সেখান থেকে সুবুদ্ধি তিনি হয়তো পান না। তাই সুবুদ্ধি না পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে তিনি কুবুদ্ধিতে আচ্ছন্ন হয়ে গেছেন। মানে মানে কাউকে ভালো কথা বলবো, কাউকে ভালো পথ দেখাবো, তাতে তিনি আসক্ত নন। তিনি আসক্ত হচ্ছেন কাউকে কুকথা বলবো, কাউকে উস্কে দেব, এই ধরনের ক্রিয়াকলাপেই কিন্তু তিনি বেশি ব্যস্ত, এবং তিনি সেটাকেই একেবারে নিজের কাঁধে করে নিয়েছেন। এই জন্য একটা সুন্দর কথা আছে, অসৎ সঙ্গ থেকে সৎসঙ্গ অনেক ভালো, সেটা কম হলেও সেটাই সব থেকে ভালো। কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় যেভাবে অসৎ সঙ্গ পাচ্ছেন, তাতে সৎসঙ্গটা এতটাই কমে গেছে যে তিনি তার বিধানসভার বিধায়কদেরকেও সৎ কথা বা ভালো কথা, ভালো উপদেশ তিনি দিতে চাইছেন না বা দিতে পারছেন না। সেই দেওয়াটা তার নষ্ট হয়ে গেছে। দর্শক, কেন বলছি কথা, এতগুলো কথা বললাম তার কারণ হচ্ছে, একজন বিধানসভার অধ্যক্ষ, তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার, তাদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান তারা কিছুতেই নিতে যাচ্ছেন না রাজ্যপালের কাছে। গত 4 তারিখে তারা ভোটে জিতেছেন, প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, অথচ তারা সময় বের করে যেতে পারছেন না রাজ্যপালের কাছে। রাজ্যপাল তাদেরকে বারবার আহ্বান করেছেন। আজকেও বুধবার দুপুর 12টার সময় তাদেরকে আহ্বান করা হয়েছিল। এই দুজনকে উপনির্বাচনে যারা জিতেছেন, একজন হচ্ছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অন্যজন হচ্ছে রেয়াত হোসেন সরকার, দুজনকেই ডাকা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে, যাতে তারা শপথ গ্রহণ করে যান। কিন্তু তারা সময় পাচ্ছেন না। তাদের দাবি বিধানসভায় এসে রাজ্যপালকে শপথ গ্রহণ করাতে হবে। তাই জন্য তারা বিধানসভার যে বাইরে সিঁড়িতে, সেই সিঁড়িতে বসে আন্দোলন করছেন, কি যে রাজ্যপালকে বিধানসভায় এসে শপথ গ্রহণ করাতে হবে। একটা জেদাজেদির লড়াই, দুই পক্ষ, একটা হচ্ছে রাজ্যপাল একদিকে, একদিকে মুখ্যমন্ত্রী, এই দুজনের যেন লড়াই চলছে। এবং সেই লড়াইতে কে জিতবে, কার সম্মান যাবে, কার সম্মান থাকবে, সেই নিয়ে লড়াই। এবং মুখ্যমন্ত্রীর শেখানো বুলিতে
অধ্যক্ষ কি বলছেন? বলছেন আইনের পথে যাব, রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে যাব। তিনি কেন এসে বিধানসভায় এসে শপথ গ্রহণ করাচ্ছেন না? দেখুন, একজন বাবার বয়সী সায়ন্তিকার বয়স কত হবে? সেই সায়ন্তিকাকে তিনি বুদ্ধি দিচ্ছেন কি কোর্টে মামলা করার জন্য, মানে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। কেন? তিনি তো বলতে পারতেন যে ঠিক আছে, রাজ্যপাল বয়স্ক মানুষ, তিনি বলছেন যাও তোমরা গিয়ে বিধানসভাতে গিয়ে শপথ গ্রহণ করে এসো। কি অসুবিধা আছে? তাতে কি সায়ন্তিকার মান কমে যেত? সায়ন্তিকার সম্মান কমে যেত? কমতো না, বরঞ্চ বাড়তো। যে তিনি কোনো রকম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না দেখে তিনি সরাসরি রাজ্যপালের রাজভবনে গিয়ে শপথ করে এসছেন। তাতে বোঝা যেত যে সত্যি তৃণমূল কংগ্রেসটা আস্তে আস্তে পদে তৈরি হচ্ছে, একটা ভালো জায়গায় যাচ্ছে। অ্যাটলিস্ট এই দুজনকে অন্তত বোঝা যেত যে একটা সঠিক ভালো মানুষ। কিন্তু না দর্শক, সেখানে অধ্যক্ষ শেখাচ্ছেন আইনি পথে যাওয়ার জন্য। রাজ্যপাল দীর্ঘক্ষণ সময় ওয়েট করে তিনি চলে গেলেন দিল্লি, এবং তিনি যাওয়ার আগে বলে গেলেন যে শপথ গ্রহণ যদি এখান থেকে না করে যান, শপথ গ্রহণ না করে কেউ বিধানসভায় ঢুকতে পারে না। আর বিধানসভায় যারা ঢুকবেন তারা যদি শপথ গ্রহণ না করে ঢোকেন, তাহলে প্রতিদিন বাবদ 500 টাকা করে ফাইন হবে। এবং আইনিকভাবে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই দিকে তিনি নজর দিচ্ছেন, এবং সেই জন্য তিনি আইনি পরামর্শ নিচ্ছেন লয়ারদের কাছ থেকে। তার মানে কি? এর মানেটা কি হলো? এর মানেটা হলো দুটো প্রতিষ্ঠান লড়াইতে চলে এলো। আচ্ছা ভাবুন তো, রাজভবন আর বিধানসভার অধ্যক্ষ মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই স্তম্ভ লড়াই করছে, কিন্তু ক্ষতিকার হচ্ছে সাধারণ মানুষের। কেউ নমনীয়তা দেখাতে পারছে না। রাজ্যপালের যথেষ্ট বয়স, যথেষ্ট সিনিয়র, উনি রাজ্যপাল, মানে রাজ্যের সর্বেসর্বা যিনি, তার কাছে গেলে কি অসুবিধা আছে? কি ক্ষতি হয়ে যাবে সায়ন্তিকার? এত কেন দম্ভ? আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, কি অধ্যক্ষ আমরা পেয়েছি বিধানসভাতে, যিনি কুমন্তব্য করছেন, কুপ্রস্তাব দিচ্ছেন। তিনি বলছেন কি আইনি পথ দেখব, রাষ্ট্রপতির কাছে যাব। একবারও বাবার মতন চিন্তা ভাবনা করছেন না যে মমতা ব্যানার্জির অসম্মানের কোনো ব্যাপার নেই। সায়ন্তিকা এবং তুমি যাও, তোমরা গিয়ে রাজ্যপালের কাছ থেকে শপথ গ্রহণ করে এসো। এই যে শুভ বুদ্ধি, এই বুদ্ধিটা নেই কেন জানেন? এই বুদ্ধিটা নেই হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে অসৎ যারা আছেন তাদের সঙ্গ। তাদের সঙ্গ এতটাই বিধানসভার অধ্যক্ষ পেয়েছেন যে সৎ কথাবার্তা, সঠিক কথাবার্তা বলে একটা সমস্যাকে অনেক সহজে সমাধান করে দেওয়া যায়। সেইটা না করে আইনি প্রক্রিয়ায় নিয়ে গিয়ে একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি করা। প্রতিদিন মিডিয়াতে বাজবে ঘন্টা, তর্ক যুক্তি চলতে থাকবে, এক পক্ষ আরেক পক্ষকে গালাগাল করবে, টেবিল চেয়ারে ধমকাবে, আর যিনি অ্যাঙ্কারিং করবেন তিনি থামুন 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 বলবেন যে থামুন থামুন থামুন, কিন্তু তাও তারা থামবে না, তারা চেঁচিয়ে উঠবেন, চিৎকার করবেন। কোন বাংলায় আমরা বাস করছি? একটু ভদ্রতা, একটু নমনীয়তা, একটু সভ্যতা যদি দেখানো যায়, তাহলে একটা বিরাট কিছুর পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনও করাতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে যা ক্ষতি হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, শিক্ষাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, তাতে কি যায় আসে? ভোট তো আমিই পাচ্ছি। সত্যিই তো তাই। জনগণ আপনারা ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে, 22টা সিটের জায়গায় 29টা সিট এনে দিয়েছেন আপনারা। খেসারত আপনাকেই গুনতে হবে। ভুল যদি আপনি করে থাকেন, ভুলের মাসুল আপনাকেই গুনতে হবে। তাই আজকে রাজ্যপালের ভবনে যেতে চাইছেন না সায়ন্তিকা এবং রিয়াত হোসেন সরকার। তারা মনে করছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে,
বিধানসভায় এসে রাজ্যপালকে শপথ গ্রহণ করাতে হবে। তাই যাব না। যাও দেখে নাও, যা খুশি করো, আমরা এখানে বসে ধর্ণা দেব। কিন্তু এই ধর্ণাতে কার লাভ আছে, কার ক্ষতি হচ্ছে, সেদিকে কিন্তু একবারও দেখছে না। শুধুমাত্র নিজের সম্মান, নিজের মান মর্যাদা, এটাকে বজায় রাখতে হবে, দম্ভকে তুলে ধরতে হবে। কি কোন জায়গায় আমরা বাস করছি, কোথায় আমরা বাস করছি, এরপরেও যদি সাধারণ মানুষ বুঝতে না পারে, এরপরেও যদি সাধারণ মানুষ ঘুমিয়ে থাকেন, তাহলে ঘুম কোনো দিন চোখ খুলবে না, এই ঘুম কোনো দিন ভাঙবে না। আর একটা সময় আসবে, সারা পৃথিবী হাসবে, বলবে যে বাংলা বলে একটা কোনো জায়গা ছিল, পশ্চিমবঙ্গ বলে, এবং যেখানে বাঙালিরা বাস করত। লুপ্তপ্রায় বাঙালি হয়ে যাবে, লুপ্তপ্রায় পশ্চিমবঙ্গের মানুষের যে মান মর্যাদা সব তো ধুলে চলে গেছে, আরো ধুলে চলে যাচ্ছে। একটা শপথ গ্রহণ সেটাও করতে যেতে পারছেন না, এত দম্ভ। এবং সেই রাজ্যের বিধানসভার অধ্যক্ষ, যিনি পিতৃতুল্য, তিনিও উস্কাচ্ছেন, তিনিও ইন্ধন দিচ্ছেন। একটা বাচ্চা ছেলেকে বিগড়াতে হয় কি করে, তার প্রথম স্টেজ তিনি শিখিয়ে দিচ্ছেন হাতে কলমে। তাহলে আগামী দিনে কি শিখবে সায়ন্তিকারেরা? দর্শক, আমাদের আর কিছু বলার নেই, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে কোন জায়গায়, কোন রাজ্যে আমরা বাস করছি। একবার চোখটা খুলে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোথায় আছেন আর কি আপনারা চাইছিলেন। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কোনো কথা বলার থাকে বা কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।